ফটিক একজন চঞ্চল কিশোর, যাকে তার মা অপছন্দ করে। মামা তাকে কলকাতায় নিয়ে যান মানুষ করার জন্য, কিন্তু সেখানে মামি ও স্কুলে সে অবহেলার শিকার হয়। একাকিত্ব ও অপমান সয়ে একদিন পালিয়ে যায়, মুক্তি মেলে সব কষ্ট থেকে। এই চিরায়ত গল্পটি শ্রুতিনাট্যরূপে তুলে ধরেছে গপ্পোয়ার যুক্তিতর্ক। তাহলে শুরু করা যাক। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করে একটা নতুন ভাবোদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছে। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবের সম্পূর্ণ অনুমোদন করিল। এই যে ভাইরা, এই শালকাঠটা দেখেছো? আজ সেটাকে গড়াইয়ে নিয়ে নদীর ঘাটে চলি। আরে বাপ্পা, এটা তো কাঠুরের কাঠ। আর তাতে কি, আজ নায়ক হব আমরা, যেই নায়কেরা কাঠ গড়ায়। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপর গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ উদার উদাসীন্য দেখিয়া কিছুটা বিমর্ষ হইয়া গেল। আমি এই গুড়ির উপর বসে থাকবো, তোদের বাজে খেলা করব না। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি, এবেলা ওঠ। উঠবো না। সে তাহাতে আরো একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল। এরূপ স্থলে সাধারণের নিকট রাজ সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভাতার গণ্ডদেশে অনতিবিলম্বে একটা চড় কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না, কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না, কারণ পূর্বাপেক্ষা আরেকটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আরেকটু বেশি মজা আছে। প্রস্তাব করিল, তাহলে চলো সবাই মাখন সহ কাঠ গড়াই। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা, হেই ইউ, সাব্বাস জওয়ান, হেই ইউ। বুড়ি এক পা ঘুরিতে না ঘুরিতে মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্ঠ হইয়া গেল। মা মা আমাকে মারছে। খেলার আরম্ভে এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল। ফটিক গোটাকত ঘাস উৎপাটন করিয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলইর উপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাঠের গোড়া চিবাইতে লাগিল। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসে। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিল। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? ওই হোতা। কিন্তু কোন দিকে যে সে নির্দেশ করিল তাহারও বুঝিবার সাধ্য রহিল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞেস করিলেন, কোথা? জানি নে। বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রস গ্রহণে প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকদের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিল। অবিলম্বে বাঘা বাগ দিয়ে আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আড়কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস?
না, মারিনি, ঘুড়ি গড়াতে গিয়ে পড়েছে। ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি। মাখনকে জিজ্ঞাসা করো। ও মেরেছে মা, ও ঠেলে দিয়েছে। মাখনের এই নালিশ তখন আর ফটিকের সহ্য হইল না। দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চড় কষাইয়া দিল। ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে 2-3টা প্রবল চপটাঘাত করিল। ফটিক মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া কহিলেন, তুই আমার গায়ে হাত তুলিস রে, ফাজিল কোথাকার! এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, মেয়ে মানুষের এমন চিৎকার শুনে ঢুকে পড়লাম। কি হচ্ছে তোমাদের? ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিল। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতোমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে। তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহাদের স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভরবাবু তার ভগিনীকে দেখিতে আসিয়াছে। কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্ভরবাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। ভাবছি ফটিককে আমার সঙ্গে কলকাতায় নিয়ে যাব। তাই নিয়ে যাও, এ ছেলে এখানে মানুষ হবে না। কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? আমি যাব, এক্ষুনি যাব। মামা, আমাকে আজকেই নিয়ে চলো। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয় কি মাথায় ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঐদার্যবশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদি ক্রমে ভোগ দখল করিবার পুরো অধিকার দিয়া গেল। সেদিন রাতে সে তার খেলার সব সাথীকে ডেকে বলল, দেখো বাছারা, সব দিয়ে যাচ্ছি। ঘুড়ি, বাঘাদড়ি, লাটাই, মাখনেরও কিছু দিয়ে যাচ্ছি। তুই ফিরে আসবি তো? আসবো না হয় আরেকবার, কিন্তু তুই ভাই সাবধানে খেলবি। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথম মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারেন। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়াছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত অশীতি পাড়া গেয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি কাণ্ড জ্ঞান থাকে। বিশেষত 13-14 বছরের ছেলেদের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। শোভাও নাই, কোনো কাজেও লাগে না। স্নেহ উদ্রেক করে না, তাহার সুখ সঙ্গ বিশেষ প্রার্থনীয় নয়। তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি, এবং কথামাত্রই প্রগল্ভতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া উঠে। লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধা রূপে জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে। শৈশব ও যৌবনের অনেক দোষ মাফ করা যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণ প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া
আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকের স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুগ্রহের মতো প্রতিভাত হইয়াছে, এইটি ফটিকের সবচেয়ে বাজিত। মামি যদি দৈবার তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তাহার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ওতে আর তোমার হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাছে মন দাওগে, একটু পরগে যাও। তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাঁফ ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে হইত। প্রকাণ্ড একটা ঢাউস ঘুরি লইয়া বো বো শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাইরে নাইরে না করিয়া উচ্চ স্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীটি, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। কলকাতার জীবন ছিল নিয়মবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ, অথচ হৃদয়হীন। ওইগুলোর পাতা ছেঁড়া কেন? তোমার মতন বাউন্ডেলে আমরা রাখিনি। আমি ছিঁড়িনি মামি। সব বাচ্চাই ওরকম বলে। আপনি শুনছেন গপ্প আর যুক্তিতক্ক, যেখানে গল্প শুনে চলে যাওয়া যায় কল্পনার জগতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন আর কমেন্ট করে জানান আপনার ভাবনা। আপনাদের প্রতিক্রিয়াই আমাদের অনুপ্রেরণা নতুন নতুন শ্রুতি নাটক বানানোর পেছনে। সাহিত্য ভ্রমণ চলুক, পাশে থাকুন, শুনতে থাকুন। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন, সেই লজ্জিত সংকীর্ণ শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকে। এই যে চক্রবর্তী, অঙ্কের মানে বোঝো? স্যার, আমি তো বুঝতে পারিনি। তাহলে বোর্ডে দাঁড়িয়ে থাকো। মাস্টার যখন মার আরম্ভ করিত, তখন ভারক্রান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত, তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলার ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বীপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে একটি দুটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়া যাইত, তখন তাহার চিত্ত অধীর হইয়া ওঠে। মা, আমাকে তোমার কাছে যেতে দাও। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে কবে যাব? স্কুলের ছুটি হোক। কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনো ঢের দেরি। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিল। স্কুলে তাহার এমন একটা অবস্থা হইল যে তাহার মামাতো ভাইয়েরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ হইল। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে অত্যন্ত নিরপরাধীর মতো গিয়া কহিল, মামি, আমি বই হারিয়ে ফেলেছি। বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নে, হনুমান কোথাকার। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে, এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য
তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলে। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগে এবং গা শিরশির করিয়া আসে। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারে। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারো কাছে সেবা পাইতে পারে এইরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল। পরদিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে। সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে। রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিত বর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এই কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপে আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটখিট করিয়াছে। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল। সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। আমি মার কাছে যাব, মা। বিশ্বম্ভরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলন করিয়া পরিকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্ভরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিল। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল। মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল করিয়া ঘরের চারদিকে চাহে। নিরাশ হইয়া সে আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্ভরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তাহার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্ভরবাবু স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিল। ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল, এক বাউ মেলে না, দৌ বাউ মেলে না, আনা। কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তাহারও তল পাইতেছে। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিল। বিশ্বম্ভর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত করিলে তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চ স্বরে ডাকিলেন, ফটিক, সোনা, মানিক আমার। ওরে ফটিক, বাপধন রে। মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ বাবা মা, তোর ছুটি হয়েছে রে। ভালোবাসাহীন শৈশব, বঞ্চনার ভারে হঠাৎ বেড়ে ওঠা এক কিশোরের কাহিনী।
সে চেয়েছিল শুধু একটু স্নেহ, একটু আশ্রয়, একটি ডাক। মা